তখন বয়স 17। ঈদের আগে এক বন্ধুর দুলাভাই বন্ধুকে আর আমাকে বলল, বাড়িতে বসে না থেকে এই ঈদ পর্যন্ত তোরা আমার দোকানে সময় দে। তোদের কোনো কাজ করতে হবে না, দোকানে বসে শুধু দেখবি কেউ কিছু চুরি করছে কিনা। তোদের ঈদের সব খরচ আমার। আমি আর বন্ধু সময় কাটানোর জন্য দোকানে থাকতে লাগলাম। প্রতি রাতে দোকান বন্ধ হয় 10টার পর, কখনো 1টা 2টা পর্যন্তও বেচাকেনা হয়। রাতে বাড়ি ফেরার 2টি পথ, রাস্তা দিয়ে এলে 40 মিনিট লাগে, আর রেল লাইন ধরে হেঁটে গেলে লাগে 15 মিনিট। আমি প্রতিদিন রাতে রেল লাইন ধরে হেঁটে বাড়ি ফেরা শুরু করলাম। কোরবানির ঈদের আর 10 কি 12 দিন বাকি। এক রাতে 1টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছি। রেল লাইনের স্লিপারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছি, হাতে নোকিয়া 1110 মডেলের মোবাইল। তার আলো ফেলছে সামনে। আমি আলো ফেলে লাফিয়ে একটি স্লিপার পার করে মনে হলো পেছনে আমি কি দেখলাম। শরীর না ঘুরিয়ে আমি আবার পেছনে স্লিপারে লাফ দিলাম। যা দেখলাম তা দেখে মাথা থেকে পা পর্যন্ত একটি ঠান্ডা স্রোত বয়ে গেল। কবজি থেকে কাটা একটি হাত রক্ত জমাট বেঁধে গেছে। ছেঁচা খেয়ে কাটার সাইডটা বিভৎস লাগছে। আমি ভালো করে দেখলাম হাতটি কোনো মেয়ের। হাতে 2টি আঙ্গুলে মোটা সোনার আংটি। আলো লাগতেই চকচক করে উঠল। রেল লাইনে ছেঁচা খেয়ে এক সাইড চ্যাপ্টা হয়ে যাওয়া একটি মোনা রুলিবালা। হাতের আঙ্গুলের 3টি আঙ্গুল উপরের দিকে উঠে বাঁকা হয়ে আছে। আনুমানিক 35 বছর বয়সী মহিলার হাত। সেই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমার মনে হলো আশেপাশে নিশ্চয়ই কেটে যাওয়া কোনো বডি পড়ে আছে। আমি পাশের রেল লাইন এবং রেল লাইনের ধারগুলো দেখে আবার হাতের কাছে এসে দাঁড়ালাম। তখন বন্ধুদের হাতে নতুন নতুন মোবাইল উঠেছে। তারা নতুন মোবাইল হাতে নিয়ে ঘুরে। আমার হাতে নোকিয়া ফোন। একবার মনে হলো হাত থেকে যদি আংটি আর বালাটা নিয়ে নেই তবে কেউ দেখবে না। আবার ভাবছি আর কেউ না দেখলে আল্লাহ তো দেখবে। আমি প্রায় 2 মিনিট একবার এগুচ্ছি একবার পেছাচ্ছি। ভেতর থেকে মন বলছে অনেক সোনা, অনেক টাকা, বিক্রি করলে অনেক দামি মোবাইল কিনতে পারবো, একটা সাইকেলও কিনতে পারবো, সব বন্ধু থেকে দামি মোবাইল হবে, কি মজা। আবার মনে হচ্ছে মা বলেছে অন্যের জিনিস লোভ করতে হয় না, বিপদ হয়। আমি মনে মনে আল্লাহ আল্লাহ বলে হাত পেছনে রেখেই হাঁটা ধরলাম। 10 মিনিট হেঁটেই রেল লাইন থেকে নামতেই দেখলাম এলাকার পরিচিত 2 জন রেলওয়ের নিরাপত্তা বাহিনী আমার দিকে হেঁটে আসছে। আমি তাদের বললাম, দাদা, ওই দূরে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট করেছে, আমি রেল লাইনের ভেতরে হাত পরে থাকতে দেখেছি। তারা দ্রুত হাতের দিকে হাঁটতে লাগলেন। তাদের হাতের 100 পাওয়ার বড় টর্চ লাইটে আলো ফেলে হাঁটছেন। আমি পেছনে। আমি সেই জায়গায় গিয়ে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ আগে যেখানে রেল লাইনের মাঝে হাত পড়েছিল সেখানে কিছুই নেই, কোনো রক্তের দাগও নেই। তারা বারবার বলছে, কোথায় হাত, কোথায় কি? আমি বেকুবের মতো তাদের দিকে তাকিয়ে আছি, হিসাব মিলাতে পারছি না। তারা বললেন, যা দেখেছো দেখেছো, এখন সোজাসুজি বাড়ি চলে যাও, আর এত রাতে রেল লাইন দিয়ে কখনো যাবে না। আমি আবার আমার বাড়ির দিকে হাঁটা ধরলাম। পেছনে দাঁড়িয়ে থেকে লাইট মেরে আছেন আমার দিকে। আমি রেল লাইন থেকে নামতে যাব তখন দেখি ঠিক আমার সামনে রেল লাইনের মাঝে সেই হাত, কবজি থেকে কাটা। হাতের সোনার আংটি বালা আলোতে চকচক করছে। এইবার আমি ভয় পেলাম। তখন 2টি সূরা জানতাম, সূরা ফাতিহা আর সূরা ইখলাস। ভয়ে দোয়া দুরূদ সব ভুলে গেছি। 2 সূরার কোনোটার একটি লাইনও মনে আসছে না। আমার পেছনে রেল লাইনের পাথরের ভেতর যেন কেউ ছটফট ছটফট করছে। মনে হচ্ছে কেউ লাইনে কেটে যন্ত্রণাতে কাতরাচ্ছে। আমি এক দৌড় দিলাম। এক দৌড়ে ঈশা কাকার দোকানে। সেখানে কয়েকজন বসে তাস খেলে রাতে। তারা আমার কথা শুনে 2 জন আমাকে বাড়িতে পৌঁছে দিলেন। আমি জানি না সেদিন ওইটা সত্যিই কোনো মানুষের হাত ছিল নাকি আমার ভ্রম। তবে আমার মন বলে সেদিন যদি আমি লোভ করতাম তবে এই ঘটনা লেখার জন্য আপনার মাঝে আমি আকাশ মাহমুদ হয়ে থাকতাম না।
লোভ থেকে সবসময় দূরে থাকুন। লোভের টোপে পা দিয়ে জীবনের ঝুঁকি কখনো নেবেন না। হ্যালো লিসনার্স, ভূতের গল্পে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের গল্প। গল্পের নাম একচোখা বিড়াল। আজও বিড়ালের বাচ্চাগুলোর চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেল মিনুর। এই নিয়ে আজ 5 দিন একইভাবে ঘুম ভাঙল তার। মুহূর্তেই মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল মিনুর। আজ রবিবার, প্রতিদিন সকাল সকাল উঠে রাহুলের নাস্তা বানানোর হ্যাপা পোহাতে হয়, তাই শান্তিমতো ঘুমোতেও পারে না মিনু। ছুটির দিন বলে রাহুল আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। আজ নাস্তা বানায়নি সে। রাহুল গতকাল কিনে আনা পাউরুটি আর নিজেই চা বানিয়ে খেয়েছে। দুপুরেও রাঁধবে না সে। আজ দুপুরে ওরা বাইরে খাবে বলে প্ল্যান করেছে, তাই আজ বেশ জম্পেশ একটা ঘুম দিয়ে দেরি করে উঠবে বলে ভেবেছিল। কিন্তু হতচ্ছাড়া বিড়ালের বাচ্চাদের কারণে তার হলো কই। মিনু বিছানায় উঠে বসে বালিশে হেলান দিয়ে স্থির হয়ে বসেই রইল কয়েক মিনিট। মিনুদের বাড়ির সিঁড়ির নিচে একটা বিড়াল এসে 2টি বাচ্চা জন্ম দিয়েছে। সে বিড়াল একদমই পছন্দ করে না, সবসময় ওই প্রাণীটিকে এড়িয়েই চলতে চায়। আর তার বাড়িতেই এসেই কিনা একটা বিড়ালের বাচ্চাও জন্ম দিয়ে ফেলল। আর বিড়ালটা দেখলেও কেমন যেন গা শিরশির করে ওঠে তার। একে তো বিড়ালটা কুচকুচে কালো, তার উপর আবার একটা চোখও নষ্ট। কেউ হয়তো ঢিল মেরে অথবা আঘাত করে তার একটা চোখ নষ্ট করে দিয়েছে। এই একচোখা বিড়ালটা দেখলেই তার গা গোলায়। সে তো বাচ্চা সময় তো বিড়ালটাকে রাস্তায় ফেলে আসতে চেয়েছিল, কিন্তু পারেনি, কেবল তার স্বামী রাহুলের জন্য। ওর আবার দয়ার শরীর কিনা। আহা, এমন করো না। ছোট ছোট এইটুকুন 2টো বাচ্চা নিয়ে বিড়ালটা যাবে কোথায়? একটু বড় হলে দেখবে বাচ্চাগুলো নিয়ে বিড়ালটা চলে যাবে। ততদিন একটু কষ্ট করে ম্যানেজ করে নাও না প্লিজ। তার রাহুলের অনুরোধটা ফেলতে পারেনি সে, কিন্তু এখন মনে হচ্ছে অনুরোধের ঢেকি গিলেও ভুল করে ফেলেছে। দিন নেই রাত নেই, যখন তখন বিড়ালের বাচ্চাগুলো করুণ শব্দের কান্নায় আটকে ওঠে মিনু। প্রতিদিন সকালে মা বিড়ালটা ক্ষুধার তাড়নায় খাবারের সন্ধানে বের হয়, আর বাচ্চাগুলো করুণ স্বরে চিৎকার করে তার ঘুমের ভবলীলা সাঙ্গ করে দেয়। বিছানা ছেড়ে নামলো মিনু। সিদ্ধান্ত তার নিয়ে ফেলেছে, সে ঢের হয়ে গেছে, আর সহ্য করবে না। স্টোর রুম থেকে একটা চটের বস্তা এনে সিঁড়ির নিচে দাঁড়িয়ে গেল। বাচ্চা দুটো এখনো করুণ সুরে ডেকে চলছে। মা বিড়ালটা নেই, নিশ্চয়ই খাবারের সন্ধানে বের হয়েছে। যাক, ভালোই হলো, মিনু ভাবছে। বাচ্চা দুটো বস্তায় ভরে বাইরে উঠোনে ফেলে এলো। তখনই মা বিড়াল এসে পড়ল। এই বিড়ালটাকে যতবারই দেখে ততবারই ঘৃণায় মুখ কুঁচকে যায় মিনুর। এবারও তার ব্যতিক্রম হলো না। তার হাতের বস্তার ভেতর থেকে বাচ্চাদের আওয়াজ ভেসে আসতেই যেন খেপে গেল বিড়ালটা। শরীরের পশমগুলো ফুলে উঠল, লেজ ঘন ঘন নাড়াতে লাগলো। প্রথমে মিনুর পায়ে আঁচড় বসাতে চাইল বিড়ালটা। মিনু সজোরে পা চালিয়ে লাথি মারতেই কয়েক হাত দূরে ছিটকে পড়ল বিড়ালটা। তারপর আবার ছুটে এসে ঝাঁপ দিল মিনুর হাতে ধরা বস্তা লক্ষ্য করে। যেভাবেই হোক সে যেন তার সন্তানদের ওই বস্তা থেকে মুক্ত করবেই করবে। মিনুও ছাড়ার পাত্রী নয়। বিড়ালের হিংস্র আচরণ তাকে আরো কয়েক গুণ বেশি হিংস্র করে তুলল। ওদিকে বস্তায় ঝাঁপ দিয়ে সুবিধা করতে না পেরে বিড়ালটা এবার মিনুর পা আছড়ে দিল তার পায়ে থাবা দিয়ে। পায়ের যন্ত্রণার প্রতিক্রিয়াতে হাত থেকে বস্তা খসে পড়ল মিনুর। এবার মাথায় রক্ত উঠে গেল তার। হতচ্ছাড়া বিড়ালটার এত বড় সাহস তাকে আঘাত করে। পায়ের কাছেই একটা ইটের টুকরো ছিল, সেটা তুলে নিল সে।
এইদিকে বস্তার মুখ খোলা থাকায় সেই খোলা মুখ দিয়ে বেরিয়ে আসা বাচ্চা দুটোকে জিভ দিয়ে চেটে চেটে আদর করতে ব্যস্ত ছিল মা বিড়ালটি। মিনু বিড়ালটার পিছন দিয়ে হাতে ধরা ইটের টুকরোটা দিয়ে গায়ের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বিড়ালটার মাথায় আঘাত করলো। ভয়াবহ একটা আত্মচিৎকার বেরিয়ে এলো বিড়ালটার মুখ দিয়ে। তারপর ছটফট করতে করতে মরণ যন্ত্রণা পোহালো। তরপাতে তরপাতে একসময় স্থির হয়ে গেল নিথর দেহটা। বাচ্চা দুটো মায়ের নিথর দেহ ঘিরে দাঁড়িয়েই রইল। ওরা বুঝতে পারছে না তাদের মা কেন এইভাবে স্থির হয়ে রক্তের স্রোতের মাঝে শুয়ে আছে। মিনু বাচ্চা দুটোকে ফের বস্তায় ভরতে যাবে, তখনই রাহুলের গলা ভেসে আসলো। কি হচ্ছে এটা কি মিনু? তারপর রক্তের মাঝে নিথর হয়ে পড়ে থাকা বিড়ালটির দিকে তাকিয়ে বলে উঠল, ও গড, বিড়ালটাকে এভাবে মেরে ফেললে কেন? মিনুর মেজাজ এমনিতেই সপ্তমে চড়েছিল। রাহুলের আদিক্ষেতা তাতে আগুনে ঘি ঢালার মতোই যেন। বিড়ালটা যে আমার পা আছড়ে ক্ষতবিক্ষত করেছে সেদিকে তোমার খেয়াল নেই। তুমি কৈফিয়ত চাচ্ছ? বিড়ালটাকে কেন মেরেছি তাই না? রাহুল মিনুর পায়ের দিকে তাকিয়েই দেখলো ওর বাম পাটা রক্তাক্ত। দ্রুত মিনুকে ঘরের ভেতরে নিয়ে গেল। ফার্স্ট এইড বক্স বের করলো। ক্ষতস্থানে ডেটল ঢেলে তুলো দিয়ে মুছে দিল। তারপর ব্যান্ডেজ করলো। পায়ে যন্ত্রণা হচ্ছে মিনু? হালকা একটু করছে। কি হয়েছে এবার খুলে বলো তো? মিনু সকালে ঘুম ভাঙার পর থেকে যা যা হয়েছে সব খুলে বলল। সব শুনে রাহুল বলল, আর কয়েকটা দিন একটু সহ্য করতে। বাচ্চাগুলো তো ধীরে ধীরেই বড় হয়ে উঠেছে। বিড়ালটা চলে যেত বাচ্চাগুলো নিয়ে। মিনু কর্কশরে বলল, প্লিজ, ওসব শুনতে একদম ভালো লাগছে না। তুমি গিয়ে বিড়ালটা আর বাচ্চাগুলো কোথাও ফেলে আসো। রাহুল কয়েক মুহূর্ত মিনুর দিকে তাকিয়েই রইল। তারপর বলল, ঢের হয়েছে মিনু। একে তো তুমি বাচ্চাগুলোকে এতিম করেছো, এখন আবার বাচ্চাগুলো বাইরে ফেলে আসতে বলছো। ওদের এখন বাইরে ফেলে আসলে শেয়াল কুকুরে কামড়ে মারবে। যতদিন পর্যন্ত না ওরা বড় হচ্ছে ততদিন এখানেই থাকবে। তোমার এই অন্যায় আদেশ আমি মানতে পারবো না। রাহুলের উঁচু গলার কথায় হকচকিয়ে গেল মিনু। ও আজ পর্যন্ত কোনোদিন তার সাথে এভাবে কথা বলেনি। হতবাক হতবিহ্বল মিনু আজ রাহুলের মেজাজ দেখে কিছুটা চুপসে গেল। কিছু বলার সাহসও পেল না আর। রাহুল বিড়ালটিকে বাড়ির পেছনে পুঁতে দিয়ে এলো। তারপর বাচ্চা দুটোকে ফের সিঁড়ির নিচে রেখে এলো। কিচেনে গিয়ে গুঁড়ো দুধের প্যাকেট থেকে একটু বাটিতে দুধ ঢেলে পানিতে মিশালো। ফের সিঁড়ির নিচে এলো। বাচ্চা দুটোর সামনে বাটিটা রাখতেই ওরা যেন রীতিমতো ঝাঁপিয়ে পড়লো বাটির উপর। বাচ্চা দুটো খুবই ক্ষুধার্ত ছিল বলাই বাহুল্য। নিমিষেই বাটি খালি করে দিল। দিন দুয়েক পর রাত 12টা বাজে। বারান্দায় পায়চারি করছে মিনু। রাহুল এখনও অফিস থেকে ফেরেনি। প্রতিদিন তো 10টা নাগাদ অফিস থেকে ফেরে, তবে আজ এত দেরি করছে কেন? ফোনটাও বন্ধ ওর। বারবার মিনুর চোখ যাচ্ছে উঠোনের শেষ মাথায় ভেজানো গেটের দিকে। এদিকে আজ কেন যেন গাটাও ছমছম করছে তার। সন্ধ্যায় ঘরের বাতিগুলো জ্বেলেও যখন বারান্দায় এসে বারান্দার বাতিটা জ্বেলে দিল, তখনই হঠাৎ নজরে গেল সিঁড়ির নিচে, যেখানে বিড়ালের বাচ্চা দুটো থাকে। তখনই দেখলো কুচকুচে কালো বিড়ালটিকে, যেটাকে সে দিন দুয়েক আগেই মেরে ফেলেছে। বিড়ালটার রেডিয়ামের মতন জ্বলছে। ভালো চোখটা তার দিকে স্থির হয়েই তাকিয়েছিল। ব্যাপারটা স্থির ছিল কয়েক মুহূর্ত মাত্র। তারপর হঠাৎ করেই যেন হাওয়ায় মিলিয়ে গেল বিড়ালটা। তখন প্রচণ্ড ভয় পেয়ে রুমে ঢুকে দরজা লক করে দিয়েছিল মিনু।
এখনও বারান্দায় পায়চারি করতে করতে বারবার তার চোখ সিঁড়ির নিচেই চলে যাচ্ছিল, তবে সেরকম কিছু চোখে পড়ে না। রাহুল এলো রাত 1:45টায়। অফিসে একটা জরুরি মিটিং ছিল, সেটা শেষ হতে অনেক সময় লাগায় এতটা দেরি। ফ্রেশ হয়ে এসে বসলো রাহুল, মিনু। রাহুল অফিস থেকে এলে একসাথেই খেতে বসে, তবে আজ খিদে লাগায় সে আগেই খেয়ে নিয়েছে। রাহুলের পাতে কাতলা মাছের পেটিটা তুলে দিতেও ভাবল সন্ধ্যায় দেখা ঘটনাটা রাহুলকে বলবে কিনা, কিন্তু সব শুনে রাহুল যদি ব্যাপারটা নিয়ে হাসাহাসি করে তাই ইতস্তত করতে লাগলো। রাহুল খেতে খেতে তার অন্য মানুষকে ভাব লক্ষ্য করে বলল, কি ব্যাপার মিনু, কোনো সমস্যা? মিনু ব্যাপারটা এড়িয়ে যাবার সিদ্ধান্ত নিল, না কিছু না, তুমি খাও তো। সারাদিন ক্লান্তির ফলস্বরূপ রাহুল বেঘরে ঘুমাচ্ছে, কিন্তু পাশেই শুয়ে ছটফট করছিল মিনু। আজ কেন যেন ওর একটু ঘুম আসছে না, কেমন যেন অস্বস্তি হচ্ছে, সেই সাথে গাটাও কেমন ছমছম করছে, কেন কে জানে। তবে কি সন্ধ্যার সেই ঘটনাই তার মনের উপর বিরূপ প্রভাব ফেলছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর কখন যেন তন্দ্রা মতো এসেছিল মিনুর, কিন্তু হঠাৎ করে বুকের উপর কিসের যেন চাপ অনুভব করায় ঘুমটা ভেঙে গেল তার। চোখ খুলতে রীতিমতো আঁতকে উঠল মিনু, ভয়ে স্রেফ জমে গেল। তার বুকের উপর স্থির হয়ে দাঁড়িয়ে থাকা কুচকুচে কালো বিড়াল নাইট ল্যাম্পের আলোতে চিনতে মোটেও বেগ পেতে হলো না। যে বিড়ালটাকে সে দুদিন আগে নিজ হাতে মেরেছে, সেই বিড়ালটা জল জলে এক চোখে তাকিয়ে আছে তার দিকে। শরীরের সব শক্তি একত্র করে গলা ফাটিয়ে চিৎকার দিল মিনু। পাশে বেঘরে ঘুমিয়ে থাকা রাহুল ধর্মর করে উঠে বসল। কি হয়েছে মিনু, এভাবে চিৎকার করছো কেন? ওদিকে চোখের পলকে মুহূর্তেই গায়েব হয়ে গেল বিড়ালের অবয়ব। রাহুল কিছুটা ধাতস্থ হয়ে মিনুকে বিছানায় উঠিয়ে বসালো। খাট থেকে নেমে এনার্জি লাইটটা জ্বেলে দিল। তারপর বেড সাইড টেবিল থেকে বোতলের মুখ খুলে গ্লাসে জল ঢেলে তার দিকে এগিয়ে দিল। এক চুমুকে গ্লাসটা খালি করে অতঃপর ধীরে ধীরে কিছুটা ধাতস্থ হলো সে। তারপর আজ সন্ধ্যায় এবং একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলল রাহুলকে। রাহুল সব শুনে কেমন গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ নীরবই রইল, তারপর বলল, আমার মনে হয় পুরো ব্যাপারটাই তোমার হ্যালুসিনেশন। বিড়ালটাকে মেরে তোমার অবচেতন মনে হয়তো অপরাধ বোধে ভুগছে, তার ফলস্বরূপ তুমি মৃত বিড়ালকে চোখের সামনেই দেখতে পাচ্ছ। রাহুলের ব্যাখ্যা শুনে খেপে গেল মিনু, তার কথাও কেমন যেন জড়িয়ে গেল। চিৎকার করে বলো, তুমি আমার কথা বিশ্বাস করছো না? আমি সত্যি সত্যি বিড়ালটাকে দেখেছি, হুবহু সেই কুচকুচে কালো বিড়াল, একটা চোখ নষ্ট, ভালো চোখটা দিয়ে কেমন করে যেন তাকিয়েছিল আমার দিকে। উফ, ভাবতেও গায়ে কাটা দিয়ে ওঠে আমার। ঠিক আছে, মানলাম তুমি দেখেছো বিড়ালটিকে, প্লিজ এখন একটু শান্ত হও তো, একটু ঘুমাবার চেষ্টা করো। রাহুল মিনুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সে রাহুলকে জড়িয়ে ধরে একসময় ঘুমিয়ে গেল। পরদিন রাত 9টা। একাকিত্ব আর ভয় কাটাতে বিছানায় বসে ল্যাপটপে একটা কমেডি মুভি দেখছিল মিনু। আর মাত্র ঘন্টাখানেক পরে রাহুল চলে আসবে। হঠাৎ খাটে আচমকা একটা বিড়ালের অবয়ব দৃশ্যমান হতেই সেদিকে নজর গেল তার। জায়গাতেই যেন জমে গেছে সে। উফ, সেই কুচকুচে কালো বিড়াল যে কিছুতেই তার পিছু ছাড়ছে না। বিড়ালটার শরীরের পশমগুলো ফুলে উঠতে লাগলো, লেজটা ঘন ঘন নাড়াতে লাগলো, ঠিক সেদিনের মতোই। মিনু কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। ল্যাপটপ একপাশে রেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দিকে। বিড়ালটা কি তবে আজ ওর হত্যার বদলা নিবে?
বিড়ালটা মিনুকে লক্ষ্য করে ঝাঁপ দিতে মিনু বিছানার এক পাশে ঝাঁপিয়ে পড়ল, আর ঠিক তখনই সিলিং থেকে খসে পড়ল সিলিং ফ্যানটা। পড়ল বিছানার ঠিক মাঝখানে, যেখানে এতক্ষণ মিনু বসেছিল। মিনুর মাথায় চলন্ত ফ্যানটা পড়লে তখনই তার ভবলীলা সাঙ্গ হয়ে যেত। ব্যাপারটা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল মিনুর। এইদিকে বিড়ালটার অবয়ব যেন চকিতে হাওয়ায় মিলে গেল। তবে কি বিড়ালটাই আজ তাকে বাঁচালো? ব্যাপারটা ভাবতেই দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল তার। বিবেকের দংশন তাকে আচ্ছন্ন করতে লাগলো। যাকে সে নিজ হাতে হত্যা করেছে সেই আজ তার প্রাণ রক্ষা করল। অফিস থেকে ফিরেই অভাবনীয় এক দৃশ্য দেখে অবাক হলো রাহুল। সেই সাথে মনও ভরে গেল তার। দেখলো মিনু বারান্দায় মোড়ায় বসে বিড়ালের বাচ্চা দুটোকে কোলে তুলে বাটিতে করে পরম মমতায় দুধ খাওয়াচ্ছে। রাহুলকে দেখে মুখ তুলে তাকালো মিনু, মুচকি হেসে তারপর হাত বুলাতে লাগলো বাচ্চা দুটোর নরম তুলতুলে দেহে। বারান্দার শেষ মাথায় সামনে দুই পায়ের উপর ভর দিয়ে বসে এক চোখে মিনুর দিকে তাকিয়ে আছে এক হতভাগিনী মা। তার মুখাবয়বে এখন আর কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং রয়েছে যথেষ্ট নির্ভরতা আর পরম আশ্বস্তের ছাপ। পরবর্তী গল্পে চলে যাচ্ছি। গল্পের নাম পুকুর। বিতান মাথা নিচু করেই বলল, আমি যাবই। বিতানের মা আরও জোরে চিৎকার করে উঠল, না, ওখানে যাবে না তুমি আর। বিতানের বাবা অফিস থেকে এসেই ইস্তক মা ছেলের ঝামেলা দেখছেন। এবার জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোথায় যেতে দিচ্ছ না? পুকুরে আজ একটা লাশ পাওয়া গেছে, জানো তো? বাবা মা শোনার পর থেকেই বলে যাচ্ছে আর খেলতে যাস না। বিতান এখন ক্লাস 10-এ পড়ে, তবু বাবার কাছে আদরে সুরে নালিশ করাটা ওর ছোটবেলার অভ্যেস। লাশ? কার লাশ? বিতানের বাবা অবাক। এবার বিতানের মায়ের পালা, তাও জানে না আবার শুরু হয়েছে। আবার? হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। বিতানের বাবার গলায় উদ্বেগ। আপন মনেই বললেন, দিব্যি তো গতবারের ক্লাব থেকে পুজোয় আচ্ছা হলো, আবার সেই উপদ্রব। বিতান বাবা মায়ের কথাবার্তায় বুঝলো আর কথা না বাড়ানোই ভালো। সে ঘরে চলে গেল। বারোয়ারি পুকুর। বিতানরা যে গলিটায় থাকে তার পরের গলিতেই পুকুরটা। পাশে মাঠ, পাড়ার ছেলেরা খেলে। পুকুরের দিকে একটা বেড়া দেওয়া, কারণ একটা আছে নিশ্চয়ই। বিতানের সেটা অজানা। মাঠে খেলতে গেলেই মা বলেন, কেন যাস ওখানে? জানিস না পুকুরটা ভালো না? কেন ভালো না? এর উত্তরে বিতানের মা শুধু বলেন, সে অনেক কথা। বিতান পুকুরে বল পড়লেও আনতে যায় না। মায়ের নিষেধে আমি যাব না। বিতানের বন্ধুরা হেসে উড়িয়ে দেয়। বিতান পড়তে বসে 7-5 ভাবতে থাকে। ইতিহাস বলে সব কিছুই যুক্তি দিয়ে বোঝানো যায়। বিতান ঠিক করে নেয় সে জানবেই কি আছে পুকুরে। কেন মা এত ভয় পায়? পুকুরের পাশে আজকালকে হইহট্টগোল নেই। কালকের ঘটনার পর বিতানের বন্ধুরাও খেলতে আসেনি। খেলা না হলে এই দিকটা নিরিবিলিই থাকে। মার ঘুমানোর অপেক্ষায় ছিল বিতান, তাই বেরোতে বেরোতে বেশ দেরি হলো। ঘড়িতে 5টা বাজে। বিতান হাঁটতে হাঁটতে পুকুরের ধারে এলো। পুকুরটা যে এত শান্ত আর সুন্দর আগে বোঝেনি বিতান। চারিদিকে গাছে গাছে ভর্তি, সবুজ ছায়া পড়ছে জলে। বিতানের কেমন ঘোর ঘোর লাগে। কালকের লাশটা বিতান দেখেনি, সাহস হয়নি তার।
আজ এসে বসতে এক অদ্ভুত আনন্দ ঘিরে ধরল তাকে। খেলবে? এসো না। একটা মেয়েলি গলা কানের কাছে শুনেই তাকালো বিতান। কই, কেউ তো নেই। মনের ভুলে ভেবে হেসে উঠল সে। সূর্যের আলো ম্লান হচ্ছে, বিতানের চোখে হাই পাওয়ারের চশমা। পিছনে ফিরে সে বুঝতে চেষ্টা করলো কেউ আছে কিনা। না, সে আজ তো একা। কি মুশকিল, সামান্য একটা লাশ পাওয়া নিয়ে আজ ভয়ে কেউ খেলতেই এলো না। এসো, বল করো। একটা মেয়েলি গলা পুকুরের জল থেকে ভেসে আসছে। এসো, ভয় কি, আমরা খেলবো আজ। বিতান চোখে ঘাস দেখতে পাচ্ছে। একটা ছায়া ছায়া তার দিকেই তাকিয়ে আছে। এসো না ভাই, খেলি। জলের থেকে কিছুটা উঠে এসেছে ছায়াটা। বিতানের খুব গরম লাগছে, খুব। হ্যাঁ, সে খেলবে, পুকুরে সাঁতার কাটবে আর খেলবে। কি আছে অসুবিধে? শুধু জল, বই তো আর কিছুই দেখতে পাচ্ছি না। এক পা দুপা এগোলো সে। বিতান পেছনে ঘুরে তাকালো একবার, তারপর হ্যাচকা টান। আহ, কি আরাম! চারিদিকে ঠান্ডা, যেন কতদিন স্নান করিনি। ডুব, আরো ডুব। এসো এসো, ভয় নেই, ভয় নেই ভাই। পুকুরে আবার রাতে আরো একটা লাশ। সমস্ত শরীর অদ্ভুত রক্তশূন্য, সিঁদুর লেপটে গেছে, শাড়িটা পেঁচানো কোনো মতে। বিতান অকপটে তাকিয়ে আছে তার মৃত মায়ের মুখের দিকে আর বিড়বিড় করে চলে, মা, কেউ নিয়ে গেল, আমায় নিল না। সব কিছু যুক্তি দিয়ে বোঝানো যায় না। সন্তানকে বাঁচিয়ে মা বলি হয়ে যায়, তবু রহস্যরা রহস্যই থাকে।